নমস্কার। মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট রিলেটেড যে রিভেরিফিকেশন, সেই রিভেরিফিকেশন সম্পর্কিত যাবতীয় তথ্য, অর্থাৎ যারা আবেদন করবে বা ফরম্যাট 1, অ্যাপ্লিকেশন ফরম্যাট 1, অ্যাপ্লিকেশন ফরম্যাট 2 বা অ্যাপ্লিকেশন ফরম্যাট 3, এগুলো কাদের জন্য? আমি লাস্ট যে ভিডিওটাতে বলেছিলাম যে ৩টে স্ক্যানার দেখিয়েছিলাম যে সেখানে যাবতীয় তথ্য আছে। তো আজকে দেখো আমি নিজে এসডিও অফিসে গিয়েছিলাম এবং সেখান থেকে ভয়ঙ্কর কিছু তথ্য এই কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট রিলেটেড কিন্তু পেলাম। সমস্ত কিছু আজকে তোমাদের আমি বিষয়গুলো একদম বুঝিয়ে দেবো। পাশাপাশি কোন কোন ডকুমেন্টস বা কারা ভেরিফিকেশান করতে যাবে, বা এই যে রিভ্যালিডেশন বা তোমাদের রিভেরিফিকেশান, এই দুটোর কি পার্থক্য, বা রিভ্যালিড যারা করেছে, ওবিসিদের ক্ষেত্রে রিভ্যালিডেশন যারা করেছে তারা কি রিভেরিফিকেশান তাদের কি করতে হবে না? তো সমস্ত বিষয়, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যারা এই মুহূর্তে তোমরা চাকরি প্রার্থীরা আছো, যাদের সামনে হয়তো বা ডকুমেন্ট ভেরিফিকেশান আছে, সে তোমার এএনএম জেএনএম নার্সিং এন্ট্রান্সের প্রার্থী হতে পারে, জেনপাস ইউজির ক্যান্ডিডেট হতে পারে, স্টাফ নার্স গ্রেড 2 সিএইচও সেন্ট্রালের যে এক্সামগুলো তাদের ক্ষেত্রে হতে পারে, তার যে ক্যান্ডিডেটগুলো আছে, এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনের যারা ক্যান্ডিডেট আছে, মোট কথা প্রত্যেকটা ক্যান্ডিডেটের পাশাপাশি সাধারণ জনগণ যারা আছে তাদেরও সার্টিফিকেট, যেহেতু 2011 সালের সময় থেকে, অর্থাৎ 2010-এর পরবর্তী সময় থেকে যাদের সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছিল, সেই সার্টিফিকেটগুলো কিন্তু রিভেরিফিকেশন করা হচ্ছে, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং সব থেকে যে একটা বিষয়, সেটা হচ্ছে প্রচুর সংখ্যক কাস্ট সার্টিফিকেট এবার কিন্তু বাতিল হতে চলেছে। সেটা খোদ আমি এসডি অফিস থেকে কিন্তু বিষয়টা শুনে আসলাম। এবং এমন কিছু কিছু সার্টিফিকেট আজকে আমি হদিস পেলাম, আমি যতক্ষণ ছিলাম এসডি অফিসে, সেখানে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে তাদের সার্টিফিকেট মানে সাবকাস্ট দেখেই বোঝা যাচ্ছে যে তারা সেই ক্যাটাগরির অন্তর্গত নয়। তার মানে সেই সার্টিফিকেটগুলো বাতিলের দিকে চলে যাচ্ছে এবং প্রায় মানে বহু সংখ্যক সার্টিফিকেট কিন্তু বাতিলের পথে। সে এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে। এমনকি এমনও বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে যে অন্য ক্যাটাগরিতে তারা ছিল বা ইউআর ক্যাটাগরি অন্তর্ভুক্ত, তারা এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট বের করে তারা রীতিমতো চাকরি পর্যন্ত করছে। তো যারা ভুয়ো সার্টিফিকেট নিয়ে চাকরি করছে তাদেরও কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে 2011 পরবর্তী সার্টিফিকেটগুলো যেগুলো ইস্যু হয়েছে, সেগুলো রিভেরিফিকেশন করলে ডিটেলস বিষয়গুলো কিন্তু উঠে আসে। তুমি কার রেফারেন্স দিয়ে সার্টিফিকেটটা করেছো, তো সেই তোমার সাথে তার কি সম্পর্ক, এই যে ফ্যামিলি ট্রি বা বংশ তালিকা তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে জমা দিতে হচ্ছে। ঠিক আছে, তো বিস্তারিত বিষয়গুলো বলছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর দেখো, কাস্ট ক্যাটাগরি রিলেটেড যত তোমাদের কোয়ারিজ আছে সমস্ত আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু ক্লিয়ার করে দেবো একদম প্রাঞ্জল ভাষায়। পাশাপাশি একটা বিস্ফোরক তথ্য, যে বহু সংখ্যক কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট বাতিলের পথে, যেটা আমি নিজে আজকে বিষয়গুলো চাক্ষুষ করে আসলাম। ওকে, তো সেই বিষয়ের অভিজ্ঞতাগুলো শেয়ার করবো। পাশাপাশি দেখো, প্রথম কথা, তোমাদের তুমি যদি তোমার বিডিও অফিসে যাও, অর্থাৎ এখন বিডিও অফিস, এসডিও অফিস, হ্যাঁ, দুটো জায়গায় কিন্তু রিভেরিফিকেশন প্রসেসটা হচ্ছে, বা ডিজিটাল করার যে বিষয়টা সেটাও কিন্তু চলছে। তো এবার এই যে বিডিও অফিস বা এসডিও অফিসে কর্মী সংখ্যার ঘাটতির জন্য কিন্তু হাজার হাজার অ্যাপ্লিকেশন জমা হয়ে আছে, সেগুলো এবার রিভেরিফিকেশন করতে কতটা সময় লাগবে সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন। কারণ যেটা আমি শুনে আসলাম যে এখনো পর্যন্ত প্রায়, আমি যে এসডিও অফিসে গিয়েছি, তো সেই এসডিও অফিসে প্রচুর সংখ্যক যে এই যে রিভেরিফিকেশান বা রিভ্যালিডেশন তোমাদের বিষয়গুলো ওবিসির ক্ষেত্রে, বা এসসি এসটি সার্টিফিকেট ম্যানুয়ালগুলো সার্টিফিকেট সেখান থেকে ডিজিটাল করা, এবং 2000 এই যে 11 আগের যে সার্টিফিকেট যাদের ম্যানুয়াল তাদের ডিজিটাল করা, সমস্ত কিছু কিন্তু আজকে বিষয়গুলো পরিষ্কার করে। প্রথমে বলি, রিভ্যালিডেশন আর রিভেরিফিকেশান দুটো কিন্তু আলাদা জিনিস। তোমার ওবিসিদের ক্ষেত্রে রিভ্যালিড করা, কারণ সার্টিফিকেট তোমার ইয়ারলি তোমাদের কিন্তু যে ইনকাম উপর বেস করে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা এবার ভ্যালিড কি ইনভ্যালিড সেটা ধরা হয়। তো সেক্ষেত্রে রিভ্যালিডেশন সেটা যেমন একটা আলাদা বিষয়, আর রিভেরিফিকেশন হচ্ছে তোমার সার্টিফিকেটটা বৈধ কি অবৈধ, সেই বিষয়টাই কিন্তু এই রিভেরিফিকেশন প্রসেস, যেটা 2010-এর পরবর্তী, অর্থাৎ 11 থেকে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হচ্ছে সেগুলো নিয়ে। আচ্ছা দেখো, প্রথমেই তোমরা দেখবে বিডিও অফিসে গিয়ে বিভিন্ন ডকুমেন্টস যে বিষয়গুলো সেগুলো কিন্তু সেখানে টাঙিয়ে দেওয়া আছে দেয়ালে। তোমরা প্রত্যেকটা এসডি অফিসে বা বিডিও অফিসে গেলে বিষয়গুলো পেয়ে যাবে। যারা গ্রাম পঞ্চায়েত এরিয়ার অন্তর্গত তারা অবশ্যই বিডিও অফিসে তোমাদের এই ভেরিফিকেশন বা রিভেরিফিকেশনের প্রসেসটা হচ্ছে। আর যারা পৌরসভার অন্তর্গত তাদের এসডি অফিসে হচ্ছে। পাশাপাশি 2011 পূর্ববর্তী, অর্থাৎ 10-এর থেকে আগের যে ইয়ারগুলো, তাদের যে সার্টিফিকেটগুলো সেটা যদি ডিজিটাল করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু এসডি অফিসে ভিজিট করতে হবে, সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করে সেটা সাবমিট করতে হবে। তো সেটাও আমি বলছি। দেখো, ফরম্যাট 1 তোমাদের কালকে দেখিয়েছিলাম ভিডিওতে। ফরম্যাট 1 সেটা হচ্ছে 2010-এর পরে, অর্থাৎ 11 থেকে যে সমস্ত ডিজিটাল সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য ফরম্যাট 1টা। এবার এই ফরম্যাট 1-এ তাহলে এখানে কিন্তু দুটো এই যে অ্যাপ্লিকেশনের ফরম্যাট আছে। একটা গ্রামের, অর্থাৎ বিডিও অফিসে যারা গ্রাম অঞ্চলে থাকে বা গ্রাম পঞ্চায়েত এরিয়ার অন্তর্গত, তাদের ক্ষেত্রে বিডিও অফিসের জন্য একটা ফরম্যাট, আর একটা হচ্ছে পৌরসভার অন্তর্গত যারা, তাদের জন্য আরেকটা ফরম্যাট। এটা হচ্ছে ফরম্যাট 1-এর। ওকে, দুটো ফরম্যাট। আচ্ছা, সাবজেক্টটা কি? যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশন। তার মানে তোমাদের ডিজিটাল করা আছে, এবার তোমরা রিভেরিফিকেশন করবে।
ঠিক আছে, সে এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে। ওকে, আচ্ছা এবার সেখানে কি কি দেয়া বা কি কি দিতে লাগবে? প্রথমে যে এই তুমি ফর্মটা ফিল আপ করবে, হ্যাঁ, ফরম্যাট ওয়ানের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা তোমাকে সাবমিট করতে হবে, একটা ওই ফটো লাগছে সেখানে। তো এবার তোমাদের কি কি দিতে হবে তথ্য? প্রথম কথা হচ্ছে তোমার সার্টিফিকেটের বিবরণটা সেখানে দিতে হবে, যে সার্টিফিকেটের নাম্বার, ইস্যু ডেট সেটা দিতে হবে, নাম তোমার দিতে হবে, অথরিটি অর্থাৎ কোথা থেকে এটা, কোন অথরিটি, এসডি অথরিটি কার থেকে তুমি সার্টিফিকেটটা ইস্যু করানো হয়েছে বা কে করেছে সেই অথরিটি সেখানে বসাতে হবে। যদি এসডি অফিস থেকে হয়ে থাকে তাহলে এসডি অফিস, আচ্ছা যার যার নিজেদের এসডি অফিসের ইয়েটা হবে। তো দেখো এরপরে রেফারেন্স সার্টিফিকেট, তাহলে তুমি যদি সেকেন্ড জেনারেশন হও তাহলে তুমি নিশ্চয়ই কারো রেফারেন্স সার্টিফিকেট দিয়ে তোমার সার্টিফিকেটটা তৈরি করেছো, তাহলে সেই রেফারেন্স সার্টিফিকেটের তোমার জেরক্স কপিটা লাগছে, পাশাপাশি সার্টিফিকেটের নাম্বার সেই যে ফরম্যাটের মধ্যেই কিন্তু দিতে হবে, সার্টিফিকেটের নাম্বার, ইস্যু ডেট, তারপর নাম, এবার হচ্ছে কোন অথরিটি সেটা ইস্যু করেছে, এবার হচ্ছে রিলেশন অর্থাৎ তুমি যার সার্টিফিকেট দিয়ে তোমার সার্টিফিকেটটা তৈরি করেছো তাহলে তোমার ওনার সাথে তোমার কি সম্পর্ক বা রিলেশন কি, সেই রিলেশন বেসিসে একটা বংশ তালিকাও কিন্তু লাগবে। ওকে, আচ্ছা এবার আবেদনকারীর সার্টিফিকেটের ভিত্তিতে তুমি অ্যাপ্লাই করছো, এবার তুমি যার রেফারেন্স সার্টিফিকেট নিয়ে দিয়েছো তার তথ্য তো লাগছে, এবার তোমার সার্টিফিকেটটা ব্যবহার করে কারা সার্টিফিকেট তৈরি করেছে নতুন করে তাদের ইনফরমেশনটাও কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের সেখানেও নাম, তোমার সাথে রিলেশন সম্পর্ক, যে ব্যক্তি তোমার সার্টিফিকেট ব্যবহার করে বা তোমার সার্টিফিকেটকে রেফারেন্স সার্টিফিকেট হিসেবে ইউজ করেছে, নিজের সার্টিফিকেট তৈরি করেছে, তার সাথে রিলেশন, সার্টিফিকেটের নম্বর, হ্যাঁ, এছাড়া ইস্যু ডেট, অথরিটি, এগুলো দিতে হচ্ছে ফরম্যাট ওয়ানে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরম্যাটটাতে। আচ্ছা এবার ডকুমেন্টস তার সাথে কি কি দিতে হচ্ছে? দেখো ডকুমেন্টসের ক্ষেত্রে তোমাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হচ্ছে, অ্যাপ্লিকেশনের মধ্যে সেগুলো তথ্য দিতে হচ্ছে। আচ্ছা এবার আধার কার্ড, ভোটার আইডি এবং 2026 সালের ভোটার লিস্ট যেখানে তোমার নামটা রয়েছে যে তুমি 2026-এ ভোট দিয়েছো অর্থাৎ এসআইআর এর পরবর্তী সময়ে, এসআইআর এর ফলে যে লিস্টটা ফাইনাল লিস্টটা পাবলিশ হয়েছে, আর কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি, কারণ তোমাদের ডিজিটাল আছে তাহলে জাস্ট জেরক্স কপিটা দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা এবার হচ্ছে জেরক্স ভোটার কার্ড এবং 2026-এর ভোটার লিস্ট তোমার বাবা এবং মায়ের দিতে হবে, এবং যদি তারা কেউ মৃত থাকে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট বা প্রধানের কাছ থেকে একটা সার্টিফাইং যে একটা লেটার সেটা দিলেও চলবে। আচ্ছা এবার রেফারেন্স সার্টিফিকেট, তুমি যে রেফারেন্স সার্টিফিকেটটা দিয়েছো বলছে মাস্ট বি ইস্যুড অন অর বিফোর 31 12 2010 অর্থাৎ 2010 সালের 31শে ডিসেম্বরের আগে অবশ্যই সেটা কিন্তু এই রেফারেন্স সার্টিফিকেটটা ইস্যু হতে হবে, তাহলেই তোমার সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড থাকছে। কারণ তুমি সেকেন্ড জেনারেশন, তুমি যার সার্টিফিকেট দিয়ে করেছো, এবার তারটাও যদি তোমার 2011 পরবর্তী সময়ে হয় তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে ভেরিফিকেশনটা হচ্ছে না। সেক্ষেত্রে তোমার রেফারেন্স সার্টিফিকেট যার নিয়েছো সে সার্টিফিকেটটা কার রেফারেন্স দিয়ে করেছে তার ডকুমেন্টসটা কিন্তু এখন লাগছে। তো সেক্ষেত্রে জটিলতা কিন্তু বাড়ছে। তো এই সব ক্ষেত্রে কিন্তু অনেক সার্টিফিকেট বাতিলের খাতায় চলে যাচ্ছে, যেটা আজকে আমি নিজেই বা স্বচক্ষে দেখলাম বিষয়গুলো। আচ্ছা এবার ফ্যামিলি ট্রি, অর্থাৎ তুমি যে রেফারেন্স সার্টিফিকেট হিসেবে যার সার্টিফিকেট ব্যবহার করেছো তার সাথে তোমার কি ব্লাড রিলেশন। এবার অবশ্যই সার্টিফিকেট হয় কিন্তু বাবার অর্থাৎ তোমার বাবা বা কাকু, জেঠু, তোমার ঠাকুর দাদা, এই বংশ পরম্পরা হয় বাবার বংশ পরম্পরা, ঠিক আছে, সেটা কিন্তু মায়ের যে জাতি বা কাস্ট সেটা থেকে কিন্তু তুমি সার্টিফিকেট পাবে না, সেটা হয় সবসময় বাবার বংশ পরম্পরা কারো সার্টিফিকেট এর সাহায্যে, ঠিক আছে। তাহলে সেই ফ্যামিলি ট্রিটা তুমি অবশ্যই সেই বংশ তালিকাটা তৈরি করবে, সেটা অবশ্যই সেখানে সিগনেচার প্রধানের লাগে, সেটা তোমরা জানো, এবং প্রধানের সিগনেচার না পেলে বা পৌরপতির সিগনেচার না থাকলে বা না পেলে, যেমন গ্রাম পঞ্চায়েতের যে অফিসে যিনি সেক্রেটারি থাকেন ওনার সিগনেচার অবশ্যই দরকার আছে। আচ্ছা মানে ভেরিফাই জাস্ট উনি করে দেবেন। এবং সেই বংশ তালিকায় যারা যারা থাকছেন তাদের ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্সটা লাগছে, ভোটার কার্ড অথবা আধার কার্ড, যাতে প্রমাণ হয় যে তোমার সাথে তাদের কি রিলেশন সেটা যাতে প্রুফ করা যায়। তাহলে কতটা জটিল সেটা একবার ভাবলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কতগুলো সার্টিফিকেট বাতিল হতে চলেছে, এবং এই ভুয়ো সার্টিফিকেটগুলো নিয়ে যারা ইতিমধ্যে চাকরি করছে তাদেরও কি পরিস্থিতি হবে সেটা কিন্তু পরবর্তী সময় যত গড়াবে তত সেই বিষয়গুলো পরিষ্কার হতে থাকবে। আচ্ছা এরপরে দেখো, তুমি যদি ফার্স্ট জেনারেশন হও, তুমি সার্টিফিকেটটা তুমি বের করেছো, তোমার কাছে সার্টিফিকেট আছে ডিজিটাল ফরম্যাটে 2011 পরবর্তী সময়ে, তাহলে তোমাকে বলছে যদি সেই সার্টিফিকেটটা 2011 পরবর্তী সময় থেকে ইস্যু করা হয় তাহলে অবশ্যই 1950 সালের ল্যান্ড প্রুফ যেটা আগে ছিল, হ্যাঁ, যেটা আগে দেওয়া ছিল আগের নোটিফিকেশানে। আচ্ছা এখন নতুন করে দুটো ডকুমেন্টস, সেটা হচ্ছে 1971 সালের কোনো জমির কোনো দলিল, বা 71 সালের আগের কোনো জমির দলিল বা কোনো গভর্নমেন্ট ডকুমেন্টস, এগুলো কিন্তু দরকার হচ্ছে। ওকে, 1971 সালের আগে। আচ্ছা এর পাশাপাশি যারা ওবিসি আছে, এগুলো যেমন এসটিদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে ল্যান্ড প্রুফ লাগছে, অর্থাৎ জমির কাগজপত্র লাগছে, সেটা হচ্ছে 15/3/1993 সালের আগে। 15/3/1993 এই তারিখের আগের কোনো ল্যান্ড প্রুফ
বা গভর্নমেন্ট ডকুমেন্টস সেটা থাকলে তাদের কিন্তু বা সেটা দিতে হচ্ছে। ওকে, আচ্ছা, এবার সেলফ ডিক্লারেশন ওবিসির ক্ষেত্রে দিতে হচ্ছে নিজের অ্যাপ্লিক্যান্ট, তার বাবা এবং মায়ের প্রত্যেকের সেলফ ডিক্লারেশন সেটাও কিন্তু লাগছে। আচ্ছা, এর পাশাপাশি তোমাদের ওবিসিদের ক্ষেত্রে ভিডিও অফিস বা ভিডিও বা এসডিও সাহেবের থেকে ইনকাম সার্টিফিকেট, সেটা বাবার হতে পারে অথবা মায়ের হতে পারে, যাদের যদি বাবা না থাকে। যদি বাবা মা উভয় না থাকে তাহলে সেখানেও একটা সার্টিফাইং লেটার দরকার হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের কাছ থেকে এবং পৌরসভা যারা থাকে পৌরপতির কাছ থেকে একটা সার্টিফাইং একটা লেটার সেটা কিন্তু লাগছে। ওকে, অর্থাৎ তোমার বাবা মা কি করতেন, যদি কারো বাবা মা দুজনেই না থাকেন তাহলে তোমার বাবা মা কি করতেন বাই প্রফেশন, তাহলে সেক্ষেত্রে তাদের সেই বিষয়ে সার্টিফাইং একটা লেটার কিন্তু লাগছে। ওকে, আচ্ছা, এবার ফরম্যাট 2 তে আসি। তাহলে ফরম্যাট 1 গেল 2010-এর পরবর্তী সময়ে যাদের ডিজিটাল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তাদের ক্ষেত্রে রিভেরিফিকেশনের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো লাগছে। এবার ফরম্যাট 2 তে আসবো। ফরম্যাট 2 কাদের জন্য? যে 2010-এর পরবর্তী সময়ে অর্থাৎ 11 থেকে শুরু 1/1/2011 থেকে যাদের সার্টিফিকেটগুলো ম্যানুয়াল, হ্যাঁ, কারণ ডিজিটাল সার্টিফিকেট অনেক পরের দিকে দেওয়া শুরু করেছে। এবার 1/1/2011 পরের থেকে যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে হাতে লেখা এবং তাদের ক্ষেত্রে সেটা ম্যানুয়ালকে ডিজিটাল করা পাশাপাশি রিভেরিফিকেশন দুটোর জন্য অ্যাপ্লাই করা, সেক্ষেত্রে ফরম্যাট 2টা দরকার হচ্ছে। ওকে, আচ্ছা, এবার তোমাদের সেখানে কি কি ডকুমেন্টস লাগছে? আগের যে ডকুমেন্টসগুলো যেভাবে আমি বললাম সেই ডকুমেন্টসগুলোই লাগবে। এসসি এসটিদের ক্ষেত্রে বা ওবিসিদের ক্ষেত্রে এক্সট্রা কিছু লাগছে। এসসি এসটিদের ক্ষেত্রে 1950 বা 1971 তার আগের কোনো গভর্নমেন্ট প্রুফ, জমির দলিল, এগুলো দরকার আছে। ওবিসিদের ক্ষেত্রে 1993 সালের আগের যে গভর্নমেন্ট প্রুফ বা কোনো ডকুমেন্টস সেটা দরকার আছে। তো সেই সেম ডকুমেন্টসগুলোই লাগছে এখানেও। এছাড়া এখানে বলছে এসসি এসটি যারা অ্যাপ্লাই করবে অর্থাৎ রিভেরিফিকেশন এবং ডিজিটালের জন্য অ্যাপ্লাই করবে তারা ডিজিটাল সার্টিফিকেটটা তারা পাবে, ঠিক আছে। আর ওবিসি যারা ম্যানুয়াল সার্টিফিকেটে আছে তারা ডিজিটাল সার্টিফিকেট পাবে না, তারা একটা ডিজিটাল নম্বর পাবে এবং সেই নম্বরটা নিয়ে তোমরা পরবর্তী সময়ে যখন দরকার হবে তুমি স্টেট এনসিএল বা তোমার হচ্ছে সেন্ট্রাল এনসিএল এগুলো তোমরা বের করতে পারবে, অর্থাৎ এনসিএল এর জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। আগে তোমার সার্টিফিকেটটা ভ্যালিড কিনা সেটা দেখতে হবে। ওবিসির ক্ষেত্রে 66টা জনগোষ্ঠীর মধ্যে তুমি আছো কি নেই, যাদের 66টা জনগোষ্ঠীর মধ্যে যারা নেই তাদের কিন্তু কোনো রকম রিভেরিফিকেশন বা কোনো কিছু হচ্ছে না, সেগুলো এখন আপাতত বাতিল। এবার পরবর্তীতে কোর্ট কেসের মাধ্যমে যদি কিছু হয় সেটা আলাদা বিষয়, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এই বিষয়টা গেল ফরম্যাট 2 2010-এর পরবর্তী সময়ে সার্টিফিকেট ইস্যু এবং সেটা হচ্ছে ম্যানুয়াল, তাদের ক্ষেত্রে রিভেরিফিকেশন প্লাস ডিজিটাল সার্টিফিকেট দুটোর জন্য আবেদন করা, সেটা হচ্ছে ফরম্যাট 2। এবার আসি ফরম্যাট 3, সেটা হচ্ছে কিসের? ফরম্যাট 3টা সেটা হলো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যারা এর আগে অনেক আমি ভিডিওতে বলেছিলাম যারা ভুল করে বা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত যেটাই হোক না কেন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদনপত্র, সেটা হচ্ছে ফরম্যাট 3। তুমি যদি মনে করো যে তোমার সার্টিফিকেটটা ভুয়ো তাহলে তুমি কিন্তু নিজে এই ফরম্যাট 3 ফিল আপ করে তুমি সেই সার্টিফিকেটটা স্যারেন্ডার করতে পারো। সেক্ষেত্রে তোমার আইনগত দিক দিয়ে তোমার অ্যাগেনস্টে হয়তো বা কোনো যে আইনগত ব্যবস্থা সেটা না হতে পারে, ঠিক আছে, না হওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু তুমি স্বেচ্ছায় সেই সার্টিফিকেটগুলো স্যারেন্ডার করছো এবং তোমার সার্টিফিকেটটা ভুয়ো ছিল, ঠিক আছে। তাদের ক্ষেত্রে ফরম্যাট 3 এরকমও এই ফরম্যাট 3 আজকে আমি দেখেছি যে বাতিল করার জন্য আবেদন ইতিমধ্যে করেছে অনেকে। তো যাই হোক, বিষয়গুলো পরে বলছি। তো সেক্ষেত্রে কি লাগছে? তোমার সার্টিফিকেটটা লাগছে, সেটা তুমি স্যারেন্ডার করবে। পাশাপাশি তোমার অ্যাপ্লিকেশন ফরম্যাট 3টা লাগছে, সেখানে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো পূরণ করে পাশাপাশি তোমার লাগছে ভোটার কার্ড, ভোটার আইডি জেরক্স বা আধার কার্ড জেরক্স বা তোমার সাবকাস্ট কি সেই সম্পর্কিত তথ্য কিন্তু চাওয়া হতে পারে, সেটা আলাদা করে। ওকে, আচ্ছা, এবার আসি 2011 সালের বা 2011 সালের আগের যাদের ম্যানুয়াল সার্টিফিকেটগুলো আছে তোমাদের রিভেরিফিকেশনের কোনো বিষয় নেই, তোমাদের জাস্ট ডিজিটাল করা। ডিজিটাল কিন্তু করতেই হবে, কারণ বিভিন্ন চাকরির এখন ডকুমেন্টস ভেরিফিকেশনে ডিজিটাল নম্বর দরকার হয় বা ডিজিটাল সার্টিফিকেট চাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের যে পেজটা অর্থাৎ তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটাকে বলে বা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, সেটা অনলাইন রিসিপ্টটা নিয়ে যাবে। অরিজিনাল কাস্ট সার্টিফিকেট ম্যানুয়াল যেটা সেটা তোমরা নিয়ে যাবে, সেটা লাগবে। ভোটার আইডি জেরক্স 2026 ভোটার লিস্টে তোমার নাম আছে কিনা তার প্রুফ হিসাবে 2026 ভোটার লিস্ট, হ্যাঁ, পাশাপাশি আধার কার্ডের জেরক্স, এগুলো তোমাদের লাগছে। এগুলো সাবমিট করলে তোমাদের দ্রুত কিন্তু ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। এদের সময়টা যেহেতু রিভেরিফিকেশন কোনো বিষয় নেই, তোমাদের এই বিষয়গুলো কিন্তু লাগছে না বা রিভেরিফিকেশন তোমাদের হচ্ছে না। তাহলে এবার আমি বলি যে এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকে যে তুমি সার্টিফিকেট 2011 সালের পরবর্তী সময় থেকে তোমার সার্টিফিকেটটা পাওয়া, সেক্ষেত্রে তুমি কার রেফারেন্সে সার্টিফিকেটটা করেছো তার সার্টিফিকেট 2011 সালের আগের কিনা সেটা আগে তুমি কনফার্ম হয়ে নাও। যদি 2011 সালের আগে না হয় তাহলে সেখানে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে। সেক্ষেত্রে সেই ব্যক্তি যার রেফারেন্স সার্টিফিকেট নিয়ে তুমি তোমার সার্টিফিকেটটা তৈরি করেছিলে, সেই ব্যক্তি কার সার্টিফিকেট নিয়ে সে ওনার সার্টিফিকেটটা তৈরি করেছিল, সেই ব্যক্তি যদি সার্টিফিকেট 2011 আগে হয় তাহলে মোট কথা রেফারেন্স সার্টিফিকেটটা 2011 আগে যদি হয় তাহলে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না। সেগুলো ডকুমেন্টসগুলো জাস্ট জমা দিলেই তোমাদের রিভেরিফিকেশন বা ডিজিটাল করা, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যাদের এই যে দেখা গেল সার্টিফিকেট তৈরি করেছে, যার সার্টিফিকেট দিয়ে তৈরি করেছে তারও 2010-এর পরবর্তী সময়ে ইস্যু করা, এবার অনেকেরই দেখা যাচ্ছে সে বিষয়গুলো আসে এবং অনেক আছে ভুয়ো সার্টিফিকেট, বিভিন্ন সাবকাস্ট। আমি এমনও আজকে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, কিছু সাবকাস্ট রয়েছে যারা
সেই ক্যাটাগরিতে বিলং করে না কিন্তু সার্টিফিকেটটা তাদের আছে, তারাও এই রিভেরিফিকেশনে পার্টিসিপেট করতে বা রিভেরিফিকেশন আবেদন করেছে। তো সেক্ষেত্রে আমি নিজেই শুনলাম সেখানে যিনি দায়িত্বে ছিলেন ওনার কাছ থেকে যে এই সাবকাস্ট তো সেটা এই ক্যাটাগরি অন্তর্ভুক্ত নয়, কিভাবে সার্টিফিকেটটা পেলে, কার রেফারেন্সে, ডিটেলস কিন্তু তথ্যগুলো নিচ্ছে এবং এই বিষয়গুলো যখন ভুয়ো ধরা পড়বে তখন কিন্তু ধীরে 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 প্রত্যেকে, অর্থাৎ যাদের এইরকম বিষয়গুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটগুলো বাতিল হচ্ছে এবং যারা এই ভুয়ো সার্টিফিকেটগুলো নিয়ে চাকরি করছে তাদের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু ভবিষ্যতে বলবে। তো আলটিমেট যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছো, যারা নার্সিং এন্ট্রান্স দিয়েছো, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, জেনপাসের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমাদের স্টাফ নার্সের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, পাশাপাশি তোমাদের অন্যান্য চাকরির ক্ষেত্রে বিভিন্ন সব চাকরি প্রার্থী, পঞ্চায়েত নিয়োগ বলো বা তোমাদের রেলওয়ে ডিপার্টমেন্টের নিয়োগ, যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশন যাদের করতে হবে তারা অবশ্যই তোমরা কিন্তু এই রিভেরিফিকেশন 2011 পরবর্তী সময়ে যেগুলো সার্টিফিকেট ইস্যু করা রিভেরিফিকেশন এবং যাদের ডিজিটাল নেই ডিজিটাল অতি অবশ্যই করে নেবে, না হলে পরবর্তী সময়ে কিন্তু তোমরা অনেকটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। এমনও হতে পারে তোমার ভর্তি বা চাকরির ক্ষেত্রে তুমি বাতিল হয়ে যেতে পারো, এমনটা কিন্তু সম্ভাবনা থাকছে এবং ভিড় প্রচুর হচ্ছে। তোমরা দ্রুত এই কাজগুলো নিজেরাই এই ফরম্যাটগুলো কালেক্ট করে অবশ্যই কিন্তু তোমরা সেই রিভেরিফিকেশনের প্রসেসটা কমপ্লিট করবে, এটাই তোমাদের বলা ছিল। এবং তোমাদের এমনও যদি থাকে কারো বাবার বা কারো ঠাকুরদার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে, পুরনো সার্টিফিকেট, সেটা হতে পারে 1900 দেখা গেল 73 এরকম সার্টিফিকেট যাদের আছে একদম ছিঁড়ে যাচ্ছে যাকে বলে, হ্যাঁ শুধু তোমার যদি সার্টিফিকেটের নাম্বারটা থাকে, মেমো নাম্বারটা থাকে, তাহলে অবশ্যই সেটাও কিন্তু তুমি ডিজিটাল করে রাখতে পারো, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য অনেকটা কাজে লাগবে। এবং তোমার ক্ষেত্রে যাদের বাতিল হয়ে যাচ্ছে বা যাদের বাতিল হবে তাদের নতুন করে কিন্তু আবার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই যখন করবে তো তোমাদের সেম ডকুমেন্টসগুলোই লাগবে। তো এই ডকুমেন্টসগুলো সেক্ষেত্রে তোমাদের কারো যদি পূর্বের সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটগুলো কালেক্ট করার অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করবে, তাহলে নতুন করে আবার তোমরা যদি সঠিক হও, অর্থাৎ তোমাদের সাব ক্যাটাগরি, তোমাদের যদি ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে অবশ্যই তুমি কিন্তু পুনরায় সেই সার্টিফিকেটটা পাবে এবং সঠিক উপায়ে তুমি সেই সার্টিফিকেটটা তৈরি করতে পারবে। যাই হোক, এই বিষয়গুলো বলার ছিল। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে এই সার্টিফিকেট রিভেরিফিকেশন সেটার প্রসেসটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণ সার্টিফিকেট অর্থাৎ রিভেরিফিকেশনের জন্য আসছে। এবং তোমরা জানো যে দুয়ারি সরকার থেকে শুরু করে বিভিন্ন সময়ে এই সার্টিফিকেটগুলো যখন ইস্যু করা হয় পূর্ববর্তী সরকারের সময়ে, তো যাচাইকরণ যেটাকে বা ভেরিফিকেশন সঠিকভাবে অনেক ক্ষেত্রেই হয়নি, সেখানে এই বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে এখন। তো সেক্ষেত্রে অবশ্যই রিভেরিফিকেশন মাস্ট। এবং তোমাদের চাকরি প্রার্থী, শুধু চাকরি প্রার্থী নয়, তোমার সাধারণ জনগণের ক্ষেত্রে যাদের এই সার্টিফিকেটগুলো আছে তাদের পরবর্তী ছেলে মেয়ে বা তাদের পরবর্তী বংশধরের জন্য সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন করা এবং ডিজিটাল করা কিন্তু আবশ্যক। এই বিষয়টা কিন্তু তোমাদের জানিয়ে রাখলাম। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।